খুঁড়িয়ে চলছে টঙ্গী শিল্প এলাকার অধিকাংশ কারখানা। জমি নিয়েও অনেকে গড়ে তোলেননি স্থাপনা। শর্ত ভাঙলে বরাদ্দ বাতিলের পরিকল্পনা সরকারের। সমুদ্র উপকূলীয় এলাকা কাজে লাগাতে চট্টগ্রামের আনোয়ারায় হচ্ছে বিশেষ অর্থনৈতিক অঞ্চল। ভারী শিল্প স্থাপনে বিদেশি বিনিয়োগের তাগিদ ব্যবসায়ীদের। এবং নিয়মিত অভিযান ও নানা পদক্ষেপের পরও দখলমুক্ত হচ্ছে না রাজধানীর আশপাশের নদীগুলো। প্রশাসনের দুর্বলতা ও ব্যর্থতাকে দায়ী করছেন পরিবেশবিদরা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ রাজু। দর্শক, অর্থ বাণিজ্যের অন্যান্য খবরের সঙ্গে আজ আমরা কথা বলবো দেশের শিল্প কারখানা এবং বিনিয়োগ পরিস্থিতি নিয়ে। এ বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হুমায়ুন রশিদ। জনাব হুমায়ুন রশিদ, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আপনার কাছে আমরা ফিরবো, তার আগে দর্শকদের এই সংক্রান্ত যে রিপোর্টটি আছে সেটি আমরা দেখিয়ে তারপরে ফিরছি আপনার কাছে। দেশের শিল্প খাতকে চাঙ্গা করতেই 60-এর দশকে গড়ে তোলা হয় টঙ্গী শিল্প এলাকা। তবে জমি পেয়েও অনেকে স্থাপন করেননি শিল্প কারখানা। অর্ধশতাধিক কারখানা বন্ধ পড়ে আছে। অনেক কারখানার জায়গা ভাড়া দেওয়া হয়েছে অন্য প্রতিষ্ঠানের কাছে। আর চালু কারখানার বেশিরভাগে চলছে খুঁড়িয়ে। গণপূর্তমন্ত্রী বলছেন, প্লট পেয়েও যারা শর্ত অনুযায়ী কারখানা করেননি বা বন্ধ করে দিয়েছেন তাদের বরাদ্দ বাতিল করে নতুন করে বরাদ্দ দেবে সরকার। টঙ্গী শিল্পাঞ্চল ঘুরে এসে আমার তৈরি করা 4 পর্বের ধারাবাহিকের আজ দেখুন 3য় পর্ব। জরাজীর্ণ এই ভবনটি কোনো যুদ্ধের স্মৃতিচিহ্ন নয়। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের পর দেশকে ধ্বংসস্তূপ থেকে টেনে তুলে উৎপাদনমুখী করার জন্য টঙ্গীতে যে শিল্পাঞ্চল গড়ে তোলা হয়েছিল সেখানকার একটি কারখানার বর্তমান চিত্র এটি। একসময়ের নামকরা কমনওয়েলথ টোবাকো ইন্ডাস্ট্রিজ এখন শুধুই কালের সাক্ষী। এই প্লটের একটি অংশ ভাড়া দেওয়া হয়েছে বেসরকারি মোবাইল ফোন কোম্পানিকে, অন্য অংশ একটি তেল কোম্পানিকে। আর নতুন করে যে খনন কাজ চলছে তাও ভাড়া নিয়ে গুদামঘর করছে একটি ওষুধ কোম্পানি। পপুলারের আন্ডারে আমরা কন্ট্রাক্টরে কাজ করি আর কি। এখানে ওয়ারহাউস হবে, বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে যাওয়ার পরে মালিকা চালায় না। দেয়াল ঘেরা এই সবুজ জায়গাটি ছিল তিস্তা টোবাকো ইন্ডাস্ট্রিজ। রাজুকের 4টি প্লটের এই কারখানা 1978 সাল থেকে বন্ধ। মালিক ঋণ খেলাপি হওয়ায় এটি একটি ব্যাংকের হেফাজতে। লোন করছি ব্যাংকের থেকে, সরকারের কাছে গেছি। এই ব্যাংকের পক্ষ থেকে আমাদের সম্পত্তি দেখাশোনা করে, এটাই আমাদের কাজ। শুরুতে বরাদ্দ পাওয়া সরকারি প্রতিষ্ঠানগুলো বন্ধ হওয়ার পর বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হয় বেশ কিছু শিল্প, কিন্তু তাদেরও বেশিরভাগ চলছে খুঁড়িয়ে। সোনালী টোবাকো, ইপসি শু কোম্পানি, আশরাফ টেক্সটাইলস, হাইসন্স গ্লাস, মিল্লাত ইন্ডাস্ট্রিজ সহ বহু কারখানা প্রায় 2 যুগ ধরে বন্ধ। এমন আরো বহু জায়গা খালি পড়ে আছে। কোনো কোনো প্লটে চলছে সবজি চাষাবাদ। তুমি একটু টালটুল করো আর আনসার করে একটু দেখাশোনা করো। লাউ গাছ গাড়ি, সিম গাছ গাড়ি, বাগুন টাল, টমাটো টাল এগুলা করি। আমরা শুধু গার্ড হিসেবে আছি আর কেন, জায়গাটা দখল করে রাখা যাতে বাইরের লোকজন না আসে। গণপূর্তমন্ত্রী বলছেন, জমি পেয়েও যারা কারখানা করেননি নিয়ম অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রাজুকের যত প্লট আছে এগুলো কিন্তু আপনার একেবারে টোটাল বিক্রি করে না, তারা 99 ইয়ার্স লিজ দেয়। প্রয়োজনে পার্সোনালি দেখবো গিয়ে, তারা যদি কোনো কারখানা করে না থাকে তাহলে তাদেরটা বাতিল হবে। সেই সঙ্গে দখল হওয়া প্লটও খুব শিগগিরই উদ্ধারে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। সাজিদ রাজু, সময় সংবাদ, টঙ্গী, গাজীপুর। দর্শকের রিপোর্টটি আমরা দেখলাম। এবারে এই বিষয়ে বিস্তারিত জানতে আমরা চলে যাচ্ছি ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হুমায়ুন রশিদের কাছে। জনাব হুমায়ুন রশিদ, আমরা রিপোর্টটি তো দেখলাম যে এটি রাজুকের একটি শিল্প প্লটের যে অবস্থাটা, সেই অবস্থাটি আমরা দেখলাম টঙ্গীতে। তো আসলে আমরা জানতে চাই যে কোন বিবেচনায় এই রাজুক পাকিস্তানের আমলে বা বাংলাদেশের মানে প্রাক বাংলাদেশ আমলে এই শিল্প কারখানাগুলো স্থাপন করা হয়েছিল এবং পরবর্তীতে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সেই শিল্প কারখানাগুলোতে নতুন করে আবার বরাদ্দ দেওয়া হয়েছিল। তো সেটা এই শিল্প কারখানাগুলো বা এই শিল্পাঞ্চলগুলো গড়ে তোলা হয়েছিল দেশের কি প্রয়োজনকে সামনে রেখে? এটা 1960-এর দশকে যখন করা হয় তখন কিন্তু ওই চাহিদাটা ছিল যে এই ধরনের ইন্ডাস্ট্রি করার জন্য, যেমন টাবাকো আপনি যদি দেখেন টাবাকো, তখনকার সময় ওই শিল্পের চাহিদা অনুসারে ঢাকা থেকে নিকটস্থ ফ্যাক্টরি করার প্রচলন ছিল। কিন্তু আজকের ঢাকা কিন্তু ওই ঢাকায় নাই। আজকের ঢাকা অনেকখানি বেড়ে গেছে। আজকের ঢাকা কিন্তু পরিসর অনেক বেশি। আজকের শিল্প দিনাজপুরে যাচ্ছে, আজকের শিল্প কক্সবাজার যাচ্ছে।
ফলে আজকে যে সরকার নতুনভাবে শিল্পকে সাজাবার জন্য এই যে 22টা স্পেশাল ইকোনমিক জোন বা বেজা যেটা বলে সরকার যেটা পদক্ষেপ নিয়েছে, এটা একটা মহৎ উদ্যোগ। এই উদ্যোগ যদি থাকে তাহলে এই শিল্প অঞ্চলগুলা অচিরেই খুব একটা এফেক্টিভ থাকবে না। বেজা করা হচ্ছে যে বিশেষ প্রয়োজনকে সামনে রেখে, কিন্তু আমি বলছি রাজুক বা বিসিকের কথাও যদি বলি, সেগুলো যে কারণে গড়ে তোলা হয়েছিল সেই প্রয়োজন কি ফুরিয়ে গেছে? আমার কাছে মনে হয় না, তবে এই ইন্ডাস্ট্রিগুলো রিলোকেট করতে হবে, কারণ এর আশেপাশে এত বেশি জনবসতি চলে আসছে যে এই শিল্পগুলা এই শিল্পাঞ্চলে যদি থাকে তাহলে এটার একটা পলিউশন আছে, একটা এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জ আছে, যে চ্যালেঞ্জগুলো শিল্পের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ, এবং এতে যিনি শিল্প উদ্যোক্তা ওনার কিন্তু কষ্ট বেড়ে যাবে। ফলে এই জায়গাগুলো যদি রিলোকেট করা হয় শিল্পগুলা তাহলে খুব ভালো হবে, এবং আমার ব্যক্তিগত ওপিনিয়ন এই শিল্পগুলো এমন একটা জায়গায় নিয়ে যাওয়া যায় যেখানে এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জগুলো অ্যাড্রেস করা যায় ভালো মতন। আমরা তো একই অবস্থা দেখেছি বিসিকের ক্ষেত্রে। বিসিক গুলো গড়ে তোলা হয়েছিল তো সারা বাংলাদেশের 64টি জেলার প্রায় বেশিরভাগ জেলাগুলোতে বিসিক গড়ে তোলা হয়েছিল, আর সেগুলো তো রিমোট এরিয়াতেই ছিল। মানে সেই ক্ষেত্রে কি পরিকল্পনার কোনো ঘাটতি ছিল বা অন্য কোনো সমস্যা ছিল? শিল্প কিন্তু নিয়ে যেতে হবে, শিল্প যেখানে কর্মসংস্থান বিশেষ করে ধরেন প্রত্যন্ত অঞ্চলে যদি না যায় তাহলে শহরমুখী লোক সবসময় হবে। আজকে যা চ্যালেঞ্জ হচ্ছে, আপনি দেখেন তেজগাঁতে এখনো আমরা একটা শিল্পাঞ্চল দেখতে পাচ্ছি যেটা না শিল্পাঞ্চল, না কমার্শিয়াল এরিয়া, না রেসিডেন্সিয়াল এরিয়া। আজকে কেন এতদিন যাবত এই জায়গাটা পড়ে আছে? এটাকে যদি শিল্পাঞ্চল থেকে অন্য কোনো ট্রান্সফার করতে হয়, সরকার অবশ্য খুব এখন সহজেই করা উচিত, কমার্শিয়াল কাম রেসিডেন্সিয়াল একটা এলাকা হিসেবে তেজগাঁও, কিন্তু এখনো ইমপ্লিমেন্টেশন হয়নি জিনিসটা। আমি আশা করি সরকার এটা ব্যাপারে অতি সহসা এটার একটা উদ্যোগ নেবেন। আমি ফিরে যাই যে বেসিক শিল্প নগরীগুলা যে উদ্যোগ ছিল, এটা অত্যন্ত মহতি উদ্যোগ ছিল, কারণ যে এসএমই বাংলাদেশে যাদের আমাদের গ্রোথ করাতেই হবে আমাদের ভবিষ্যতের প্রজন্মের জন্য, এই এসএমইদের শিল্পাঞ্চল হচ্ছে বেসিক শিল্প অঞ্চল, যেটা প্রত্যন্ত অঞ্চলে হতে হবে, ওখানে কর্মসংস্থান হবে, ওখানে ইকোনমি টোটাল রোল করবে। ফলে আমরা বণিক সমিতি হিসাবে, ঢাকা ডিসিআই হিসাবে আমরা চাই যে এই ইন্ডাস্ট্রিগুলোকে আরো রিভাইভ কিভাবে করা যায়, এটা ব্যাপারে এখনই উদ্যোগ নেওয়ার সময়। আপনাদের আসলে এই যেমন বললেন যে বণিক সমিতি হিসেবে আপনারা নতুন করে দেখতে চান, আপনাদের পক্ষ থেকে কোনো সুপারিশ আছে কিনা? আমরা চাই এখানে নতুন করে নতুন শিল্প উদ্যোক্তাদেরকে নিয়ে আসা যায়। যদি নতুন শিল্প উদ্যোক্তারা আসেন তাহলে এখানে কিন্তু একটা প্রাণ চঞ্চল শুরু হবে, অনেক বেশি কর্মসংস্থান হবে। ওই অঞ্চলের লোকজনকে ঢাকায় আসতে হবে না আচ্ছা কর্মসংস্থানের জন্য। ঠাকুরগাঁর লোক ঠাকুরগাঁয়ে কাজ পাবে, কুমিল্লার লোক কুমিল্লায় কাজ পাবে। আমরা এই পরিবেশটা তৈরি করা আমরা ঢাকা বণিক সমিতি থেকেও চাই, এবং বাংলাদেশের সব বণিক সমিতি তাই চায়। আমার মনে হয় সরকার, গণপূর্ত মন্ত্রীও এই রিপোর্টটিতে আমরা যেমন দেখলাম, উনিও বলেছেন যে যেসব শিল্প প্লটে কারখানা গড়ে তোলা হয়নি অথবা পরিত্যক্ত পড়ে আছে বা অন্য কোনোভাবে ব্যবহার হচ্ছে, তো সেগুলোর বরাদ্দ বাতিল করে নতুন করে উদ্যোক্তাদেরকে সেগুলো দেয়া হবে। তো সেই ক্ষেত্রে কি বিষয় বিবেচনায় নেওয়া দরকার, কোন কোন দিক বিবেচনায় নেওয়া দরকার? ভেরি ইন্টারেস্টিং যে আপনি যদি দেখেন টোবাকো ওয়াজ এ ভেরি there was a very large market, কিন্তু মার্কেটটা স্কুইজ হয়ে গেছে এখন, কিন্তু ওই শিল্পটা কিন্তু আজকে সিক হয়ে যাচ্ছে। ফলে এই শিল্পটাকে ডাইভার্ট করতে হবে। আপনি যদি দেখেন পার্শ্ববর্তী দেশ হুইলস বিক্রি করতো, এখন হুইলস লাইফস্টাইলে চলে গেছে। আমাদেরকে এরকম ভিশনারি হতে হবে যারা শিল্পোদ্যোক্তারা, ওনারাই কিন্তু বোঝেন যে কোন শিল্পে ওনারা ওনাদের বর্তমান শিল্প থেকে অন্য শিল্পে ট্রেন্ড চেঞ্জ করতে পারেন। যদি এটা চেঞ্জ করতে পারেন তাহলে কিন্তু এই শিল্পগুলো এক্সিস্ট করবে, না হলে এই শিল্পগুলোর জন্য চ্যালেঞ্জিং। ফলে যারা নতুন উদ্যোক্তা তাদের মাঝে যদি এই শিল্প প্লটগুলোকে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়, আমার কাছে মনে হয় খারাপ হবে না। শিল্প স্থাপনের জন্য একটা মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ব্যাপার সেটি হচ্ছে বিনিয়োগ, অর্থ, এবং অর্থের জন্য ব্যাংকগুলোর প্রতি আপনারা যেমন ঝুঁকে থাকেন বা ব্যাংকের সাথে একটা অন্যরকম সম্পর্ক থাকে, তো সেই ক্ষেত্রে ব্যাংক কতটা আপনাদেরকে সহযোগিতা করছে বিনিয়োগের ক্ষেত্রে বা নতুন শিল্প স্থাপনের ক্ষেত্রে? বাংলাদেশে কিন্তু বিনিয়োগের পরিবেশ অত্যন্ত সুন্দর এখন। আপনি সবকিছু দেখে যদি দেখেন যে 160 মিলিয়ন পিপল লিভ ইন এ ভেরি স্মল প্লেস, এটা অনেক বড় বাজার।
ফলে বিনিয়োগের বাজার হিসেবে বাংলাদেশ অত্যন্ত ভালো। এক, বাংলাদেশে ব্যাংকের কাছে প্রচুর তারল্য আছে, প্রচুর লিকুইডিটি আছে, কিন্তু সমস্যাটা কোথায় হচ্ছে? সমস্যাটা হচ্ছে ব্যাংকের যে কস্ট অফ ইন্টারেস্ট ইজ ভেরি ভেরি হাই। যতক্ষণ না সিঙ্গেল ডিজিটে আসছে ততক্ষণ কিন্তু বাংলাদেশের শিল্পোদ্যোক্তারা এই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করতে পারছে না। কস্ট অফ ডুইং বিজনেস বেড়ে যাচ্ছে। ফলে এখানে আমার মনে হয় ব্যাংক যদি ইন্টারেস্টটা কমায় তাহলে আরো বেশি শিল্পোদ্যোক্তা আসবে। ডিসিসিআই সহ এফবিসিসিআই এবং এমসিসিআই সহ মানে আপনার ব্যবসায়ীদের একটা দীর্ঘদিনের দাবি ছিল যে সিঙ্গেল ডিজিটের ব্যাংক সুদের হারের সিঙ্গেল ডিজিটে নিয়ে আসা। তো সেটার ক্ষেত্রে কেন আপনারা পারছেন না এখনো? এ তো বহুদিন ধরে আলোচিত হচ্ছে বিষয়টা। তবে গত বছর যদি দেখেন, গত বছর কিংবা তার আগের বছর 15-16% ইন্টারেস্ট ছিল, যেটা এখন 11-12% আসছে। এই যে কমার ট্রেন্ডটা, এই কমার ট্রেন্ডটাকে আমরা প্রশংসার দৃষ্টিতে দেখি। আমরা চাই যে এটা কমতে থাকুক, আরো কমবে বলে আমরা বিশ্বাস করি। এটা যদি কমে তাহলে দেশে আরো বেশি নতুন শিল্পোদ্যোক্তা আসবেন। আচ্ছা আচ্ছা, তো ব্যাংকগুলো কি নতুন বিনিয়োগের ক্ষেত্রে আপনাদের সহযোগিতা করছে সেইভাবে? আমরা অনেক ব্যবসায়ী আছেন যারা অভিযোগ করেছেন যে ব্যাংকগুলোর কাছে গেলে ঋণ পাওয়া যায় না বা অন্য ধরনের অসহযোগিতামূলক আচরণ আমরা দেখি। কথাটা একেবারে মুড়িয়ে দেওয়া যাবে না, কথাটা অনেকটা সত্যি যে ব্যাংকগুলা কিন্তু এখনো প্রোঅ্যাক্টিভ না। এটা ব্যাংকের জন্য ব্যবসা, কিন্তু ব্যাংক যদি এই টাকাগুলো জনগণের কাছ থেকে এনেছে, এটাকে যদি ইনভেস্টমেন্ট না করে তাহলে ব্যাংক কিন্তু এখান থেকে প্রফিট করতে পারবে না। এটা যদি ব্যাংক শুধু ট্রেডিং এ ইনভেস্ট করে, শর্ট টার্ম ইনভেস্টমেন্টে যদি যায়, তাহলে এটা দেশের জন্য কল্যাণকর কোনোভাবেই না। এটা লং টার্ম ইনভেস্টমেন্টে যেতে হবে, এটাতে শিল্পে ইনভেস্ট করতে হবে। আমার মনে হয় ব্যাংক এ ব্যাপারে সজাগ হবেন, ব্যাংকের উদ্যোক্তারা এ ব্যাপারে একটা ইতিবাচক একটা দৃষ্টিতে দেখবেন। নতুন করে যে শিল্পাঞ্চল গড়ে তোলা হচ্ছে দেশের বিভিন্ন জায়গায়, তো সেটি নিয়ে কথা বলবো। জানতে চাই যে সরকারি যে এই পরিকল্পনাটি, সেটিকে আপনারা ব্যবসায়ীরা কিভাবে দেখছেন এবং এটি বাংলাদেশকে ভবিষ্যতে কোথায় নিয়ে যাবে? সরকার যে শিল্পাঞ্চল নিয়ে কথা বলছেন, কিংবা যেটা বেজার আন্ডারে যেটি কথা হচ্ছে অর্থনৈতিক অঞ্চল, এটা কিন্তু অত্যন্ত যুগোপযোগী। কেন যুগোপযোগী? আপনি যদি দেখেন, আজকে চ্যালেঞ্জ হচ্ছে কমপ্লায়েন্স, আজকে চ্যালেঞ্জ হচ্ছে ইউটিলিটিস, আজকে চ্যালেঞ্জ হচ্ছে পানি, আজকে চ্যালেঞ্জ হচ্ছে এনভায়রনমেন্ট। এগুলো সব যদি অ্যাড্রেস করতে হয় তাহলে একটা নির্দিষ্ট জায়গায় শিল্প হতে হবে। তাহলে সরকার কিন্তু, বিশেষ করে আপনি যদি দেখেন বিদ্যুৎ, আপনি ইন্ডিভিজুয়ালি যদি প্রত্যেককে 1 মেগাওয়াট করে বিদ্যুৎ দিতে হয়, তাহলে যে ট্রান্সমিশন কস্ট, আর আপনি যদি এক জায়গায় 20 মেগাওয়াট যদি বিদ্যুৎ দেন, তাহলে সরকারের ট্রান্সমিশন কস্ট কমে যাচ্ছে, ডিস্ট্রিবিউশন লসেস কমে যাচ্ছে, ডিস্ট্রিবিউশন কস্ট কমে যাচ্ছে, জেনারেশন কস্ট কমে যাচ্ছে, সবগুলোর একটা ইম্প্যাক্ট আসে। ফলে এই উদ্যোগটা কিন্তু প্রশংসনীয় উদ্যোগ। জি জি, যত তাড়াতাড়ি করা যাবে তত তাড়াতাড়ি এই শিল্পগুলা, আপনি আজকে বলছিলেন যে যেখানে ছড়ায় ছিটায় আছে, এই শিল্পগুলো একটা নির্দিষ্ট জায়গায় যাবে, এবং একটা নির্দিষ্ট জায়গায় গেলে আমার কাছে মনে হয় খুব ভালো শিল্পাঞ্চল গড়ে উঠবে। আর সেই ক্ষেত্রে রাজুক এবং বিসিক শিল্পনগরী গড়ে তোলার যে অভিজ্ঞতা আমাদের আছে, সেটা থেকে কি শিক্ষা নেওয়ার আছে? এটা কিন্তু সরকার, মজার ব্যাপার যে সরকার এটাকে অনেকটা প্রাইভেট পাবলিক পার্টনারশিপ বা পিপিপির, এটা একটা মহতী উদ্যোগ। এই যে চেঞ্জ অফ গভর্নমেন্টস মেন্টালিটি, উই মাস্ট অ্যাপ্রিশিয়েট। এটাতে হলে হবেটা কি, অনেক ওয়েল ম্যানেজড হবে, অনেক ওয়েল কন্ট্রাক্ট হবে, অনেক ভালো প্রোটেকশন থাকবে, শিল্প উদ্যোক্তার জন্য প্রোটেকশন ভালো থাকবে, যিনি আজকে এই সার্ভিস প্রোভাইডার, এই জিনিসগুলো উনিও ভালো মতন অ্যাড্রেস করবেন। নতুন যে এরিয়াগুলো হচ্ছে, তো সেখানে তো বিদেশি বিনিয়োগ আসছে এবং বিদেশি ব্যবসায়ীরাও সেখানে আসছেন বিনিয়োগ করতে। তো সেই ক্ষেত্রে তাদের সাথে আপনাদের অংশগ্রহণ কি প্রতিযোগিতামূলক হবে নাকি কেমন হবে? আপনারা কতটা প্রস্তুত? দেখেন, আমরা চাই, এখনো দেশে আছে ইপিজেড এরিয়াগুলোতে ট্যাক্স হলিডেজ 10 বছর। বাইরে ফ্যাক্টরি করলে কিছু কিছু শিল্পে আছে, কিছু কিছু শিল্পে নাই। এই জায়গার ডিসক্রিমিনেশন আছে, এই জায়গাটাতে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। আজকে দিনাজপুরে ফ্যাক্টরি নিয়ে যেতে হলে, কেন আমি দিনাজপুরে নিয়ে যাব? যদি ট্যাক্স ব্রেক ওইভাবে না পাওয়া যায়,
আমাকে এই জিনিসগুলোকে এনকারেজ করবে। বৈদেশিক ইনভেস্টমেন্ট আমরা এনকারেজ করি, আমরা চাই বাংলাদেশে বৈদেশিক ইনভেস্টমেন্ট আসা উচিত। আমরা চাই বাংলাদেশে এই পরিবেশটা যখনই হবে এবং ট্যাক্সটা প্রপারলি অ্যাড্রেস হবে, ট্যাক্স স্ট্রাকচার যখনই হবে, তখন ফরেন এফডিআই আরও বেশি বাংলাদেশে আসবে। আরও অন্যান্য জিনিস আছে, এই ধরনের যদি শিল্পাঞ্চল হয় আরও বেশি এফডিআই আসবে। আজকে যেভাবে জমি কিনে এই জমির ডিসপিউট এইসব জিনিস অ্যাড্রেস করা একটা ফরেন ইনভেস্টরের পক্ষে কোনোভাবেই সম্ভব না। অন্যান্য দেশে যে কালচার আছে, ইভেন ভারতে তাদের জন্য সহজীকরণ যতটা করা যায়, রাইট, তাদের জন্য সহজীকরণ না, তাদের জন্য স্ট্রাকচারটা করে দিতে হবে। আচ্ছা আচ্ছা। বিদেশি ইনভেস্টার্সরা সবসময় যেটা চায় সেটা হচ্ছে যে অত্যন্ত স্ট্রাকচার থাকতে হবে, স্ট্রেইট ফরওয়ার্ড জিনিস থাকতে হবে। আমি বিদ্যুৎ চাই, আমি বিদ্যুৎ 1 মাসের ভিতরে আমার দোরগোড়ায় চাই। আমাকে বিদ্যুতের জন্য 1 মাস না আমার 12 মাস যদি ঘুরতে হয়, তাহলে কোনো বিদেশি উদ্যোক্তা কোনোভাবেই এটাতে এনকারেজড হবেন না। আজকে সুখবর যে অনেক ইমপ্রুভ করে গেছে। আজকে বিদ্যুৎ কিন্তু বিদ্যুৎ পাওয়ার জন্য ঘুরতে হচ্ছে না। এখনো যদিও ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন একটা বিরাট চ্যালেঞ্জ রয়ে গেছে, কিন্তু তারপরে বলবো যে সরকার অনেক সমস্যা জেনারেশনে অনেক ইমপ্রুভ করেছে। গ্যাস বিদ্যুৎ অবকাঠামো এগুলো তো বিনিয়োগের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, কিন্তু তার চেয়ে আরেকটি গুরুত্বপূর্ণ একটি ব্যাপার আপনারা বলেছেন, যেটা হচ্ছে রাজনৈতিক অস্থিরতা। সেটি যদি স্থিতিশীল থাকে, রাজনৈতিক পরিবেশ যদি স্থিতিশীল থাকে, এটাকে আপনারা বিনিয়োগের জন্য অন্যতম প্রধান নিয়ামক হিসেবে চিহ্নিত করেছেন। তো বর্তমান যে পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি, সেটাকে বিনিয়োগের জন্য কতটা মানে কিভাবে মূল্যায়ন করবেন আপনারা? আমরা বলবো আজকের পরিস্থিতি যদি থাকে আমরা খুব কমফোর্টেবল। আপনি গত 40 বছর যদি বাংলাদেশের ইতিহাস দেখেন, 40 বছর, তাহলে দেখবেন চড়াই উতরাই আমাদের এখানে আছে। আমাদের দেশের শিল্পোদ্যোক্তারা প্রশংসনীয় যে এই ধরনের চ্যালেঞ্জগুলো অতীতেও ফেস করেছে এবং অতীতে ফেস করার মতন অভিজ্ঞতা তাদের আছে। আপনি বিদেশে যদি দেখেন এই ধরনের পরিস্থিতি হলে প্রত্যেকটা অর্গানাইজেশনস দে গেট ক্লোজার টু চ্যাপ্টার 11, মানে ব্যাংক ক্লোজারে, ফোরক্লোজারে চলে যেতে চায়, পারে না ম্যানেজ করতে। আমাদের দেশের শিল্পোদ্যোক্তারা এই জাতীয় জিনিসগুলোকে প্রশংসনীয়ভাবে ম্যানেজ করেছেন। তবে আমরা আর চাই না দেশে কোনো রকম রাজনৈতিক অস্থিরতা আসুক। আমরা চাই আমাদেরকে একটা সুযোগ দেওয়া হোক যাতে আমরা এদেশে আরো শিল্প গড়ে তুলতে পারি, আমরা আরো জব ক্রিয়েট করতে পারি, আমরা ভবিষ্যতের প্রজন্মর কাছে আমরা একটা উজ্জ্বল দৃষ্টান্ত দাঁড় করায় রেখে যেতে চাই। রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে তো ব্যবসায়ীদের অনেক ভূমিকা আছে, বিরাট ভূমিকা আছে। কেননা এখন রাজনীতিতে ব্যবসায়ীদের অংশগ্রহণ একটি উল্লেখযোগ্য মাত্রায় পৌঁছেছে বলে মনে হয়। তো সেক্ষেত্রে আপনাদের ভূমিকা কেমন হবে বা কেমন হওয়া উচিত? আমি ব্যক্তিগত মতামত এখানে দিতে চাই। রাজনীতিবিদদের জন্য খুব ভালো। আমরা যারা ব্যবসায়ী, আমাদের মনে হয় ব্যবসায় কনসেন্ট্রেট করা অনেক ভালো। আমরা যেখানে ভ্যালু অ্যাড করতে পারবো, আমরা যেখানে কোনো মূল্য সংযোজন করতে পারবো, আমরা যেখানে আমাদের মেধা বহিঃপ্রকাশ করতে পারবো, সেই জায়গায় আমাদের বেশি কনসেন্ট্রেট করা উচিত। ফলে আমার মনে হয় ব্যবসায়ীরা যদি ব্যবসা করেন আর রাজনীতিবিদরা যদি রাজনীতি করেন তাহলে এটা মঙ্গল। কিন্তু এখনকার ব্যবসায়ীরা তো রাজনীতিমুখী হয়ে গেছে, এটা তো দৃশ্যমান একটি ব্যাপার। আপনি নেতিবাচক হিসেবে দেখছেন? এটা অনেকের থাকতে পারে, প্যাশন থাকতে পারে যে উনি ব্যবসা করেন কিন্তু ব্যবসার পাশাপাশি উনি রাজনীতিকে খুব ভালোবাসেন, উনি সমাজের জন্য কিছু করতে চান, রাষ্ট্রের জন্য কিছু করতে চান, রাষ্ট্রের পলিসির জন্য কিছু করতে চান। এটা উনার যদি প্যাশন থাকে তাহলে উনি করতে পারবেন, কিন্তু উনি ব্যবসা এবং রাজনীতি একাধারে দুটাই করাটা মঙ্গল না। জনাব হুমায়ুন রশিদ, আমরা মঙ্গলজনক যেসব ব্যাপার আমাদের দেশের জন্য, অর্থনীতির জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য, সেগুলোই সামনে আসুক। আমরা চাই আমাদের আগামীর বাংলাদেশ আরো সামনে এগিয়ে যাক। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হুমায়ুন রশিদের সঙ্গে। কথা বলছিলাম দেশের সামগ্রিক বিনিয়োগ পরিস্থিতি এবং শিল্প কারখানার উৎপাদন এবং শিল্প কারখানার বর্তমান পরিস্থিতি নিয়ে। দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় পড়ে থাকা দেশের সমুদ্র উপকূলীয় এলাকাগুলোকে কাজে লাগানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আর এর অংশ হিসেবে চট্টগ্রামের আনোয়ারায়
সমুদ্র উপকূলীয় এলাকার প্রায় 650 একর জমির উপর গড়ে তোলা হচ্ছে বিশেষ অর্থনৈতিক অঞ্চল। সাকাউত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বিশ্বের উন্নত দেশগুলোতে নদী এবং সমুদ্র উপকূলীয় এলাকাগুলোকে শিল্পায়নের কাজে ব্যবহার করা হলো বাংলাদেশে আগে তা সম্ভব হয়ে ওঠেনি। তবে বর্তমান সরকার উপকূলীয় এলাকায় বিশেষ শিল্পাঞ্চল গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। প্রথম পর্যায়ে অনুমোদন দেওয়া হয়েছে আনোয়ারা উপজেলার উপকূলীয় এলাকা গহিরাকে। ওইটার ফিজিবিলিটি স্টাডি করেছে জাপান ডেভেলপমেন্ট ইনস্টিটিউট, এবং এ পর্যন্ত চায়নার কয়েকটি কোম্পানি এটা ডেভেলপ করতে আগ্রহ প্রকাশ করেছে। ভূমি মন্ত্রণালয় থেকে কিন্তু ভূমি অধিগ্রহণের জন্য কিন্তু আমরা ইতিমধ্যেই কাজ শুরু করেছি এবং ফাইলও সাইন করে দেওয়া হয়েছে। এক্ষেত্রে শিল্প কারখানা গড়ে তোলার জন্য বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহী করে তুলতে এখনই ব্যবস্থা নেওয়ার আহ্বান জানালেন এই ব্যবসায়ী নেতা। শিল্পায়নের জন্য বিভিন্ন উদ্যোক্তাদেরকে আমাদেরকে এখানে আনা উচিত এবং তাদেরকে ইনভাইট করে এনে তাদেরকে আমাদের সাইটটা দেখাতে হবে। প্রাথমিকভাবে এই অর্থনৈতিক জোনে ভারী শিল্পকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এই অবস্থায় পোশাক শিল্পকে এই তালিকায় রাখার দাবি গার্মেন্টস ব্যবসায়ীদের। চট্টগ্রামের গার্মেন্টস এখন খুবই খারাপ অবস্থায়। আমরা চাচ্ছি ওইখানে একটা সেপারেট একটা পল্লী করা হোক, ওইখান থেকে ভাগ করে অন্তত আমরা যাতে 100টা ফ্যাক্টরি অন্তত করতে পারি। চট্টগ্রাম অর্থনৈতিক জোন 1 নামের এই এলাকায় যেসব শিল্প কারখানা গড়ে তোলা হবে তার মধ্যে 250-এর বেশি কারখানা হবে জাহাজ নির্মাণ শিল্পকেন্দ্রিক। এখানে গড়ে তোলা হবে 350-এর বেশি শিল্প কারখানা। এক্ষেত্রে তার আগে বিদ্যুৎ, পানি এবং গ্যাস সংযোগ নিশ্চিত করতে হবে। আর না হয় এই ইকোনমিক জোন নিয়ে স্থানীয়দের মধ্যে যে উৎসাহ সৃষ্টি হয়েছে তা ব্যর্থতায় পর্যবেসিত হবে। আনোয়ারার ইকোনমিক জোন থেকে কমল দে, সময় সংবাদ। রাজধানীকে ঘিরে চারপাশের নদীগুলোর দখলকৃত জায়গা উচ্ছেদে অভিযান চালালেও কিছুদিন পর আবারও দখল হয়ে যাচ্ছে। যাতে আবার দখল না হয় এজন্য শীতলক্ষ্যা নদীর তীরে বনায়ন করার পাশাপাশি ওয়াকওয়ে নির্মাণ করেছে বিআরডব্লিউটি এর কর্তৃপক্ষ। পরিবেশবিদদের দাবি, শীতলক্ষ্যার জায়গা উদ্ধার হলেও প্রশাসনের ব্যর্থতার কারণে বুড়িগঙ্গা, বালু এবং তুরাগের অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে পারছে না সরকার। বিস্তারিত শরীফুল ইসলামের রিপোর্টে। দিনের পর দিন নদী তীরবর্তী জায়গা দখল হচ্ছে, এতে পরিবেশ দূষণ সহ ঘটে নানা অনিয়মের ঘটনা। এই অবৈধ কার্যক্রম রুখতে নিয়মিত অভিযান চালায় বিআইডব্লিউটিএ সহ দায়িত্বশীল কর্তৃপক্ষ। আর পুনর্দখল ঠেকাতে বনায়নের ব্যতিক্রমী উদ্যোগ নেয় সন্তুষ্ট এলাকাবাসী। পাথর দেওয়া, তারপরে বালু দেওয়া ভরাট ছিল, এখন গাছ লাগার পরে সুন্দর পরিবেশ গড়ে উঠছে। বাতাস টাতাস পাইতেছে, গাছ গাছ থাকলে ফল টল খাইতে পারবো মানুষ। শীতলক্ষ্যা নদী তীরে প্রায় 4.5 কিলোমিটার জায়গা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ। 2 দফার উচ্ছেদের পরেও এখানে আবার অবৈধভাবে বালি এবং পাথরের ব্যবসা চলতো। বনায়ন করে দিলে একাধারে যেরকম নদীর পাড়ে স্বাস্থ্যসম্মত একটা পরিবেশ গড়ে উঠবে, পাশাপাশি দখল দূষণ আর থাকবে না। পরিবেশবিদের মতে শীতলক্ষ্যার দখলকৃত জায়গা উদ্ধার হওয়ায় বুড়িগঙ্গা, বালু ও তুরাগের জায়গাও উদ্ধার সম্ভব। কাঙ্ক্ষিত উপায়ে নদীগুলোর সীমানা চিহ্নিত হচ্ছে না, কারণ প্রশাসন হয় ভয় পাচ্ছে দখলদারদেরকে, নতুবা প্রশ্রয় দিচ্ছে দখলদারদেরকে, যারা অত্যন্ত প্রভাবশালী। আর তারা তো এমনি এমনি নদী দখল করে ফেলেনি, প্রশাসনের যোগসাজশেই করেছে। বনায়নের পাশাপাশি উচ্ছেদকৃত জায়গা পুনর্দখল ঠেকাতে স্থানীয় মানুষজনকে সম্পৃক্ত করে সবজি চাষের মাধ্যমে উৎসাহিত করা হচ্ছে। সদিচ্ছা না থাকার কারণে এই প্রশাসনে অন্যান্য নদীগুলোর ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপনটা সম্ভব হচ্ছে না। শরীফুল ইসলাম, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। দেশের প্রত্যন্ত অঞ্চলের গ্রামে বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্প সহ 2037 কোটি টাকার 7টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। গতকাল সকালে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এনইসি সম্মেলন কক্ষে প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, প্রকল্পগুলোর বাস্তবায়ন হলে দেশের শহর ও গ্রামের মানুষের জীবনযাত্রার মানের ব্যবধান কমবে। বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষ্যে 800 কোটি টাকার একটি উন্নয়ন প্রকল্প ছাড়াও অন্যান্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে 615 কোটি টাকা ব্যয়ে মানিকগঞ্জে 250 শয্যা বিশিষ্ট একটি মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ এবং 133 কোটি টাকা ব্যয়ে মুন্সিগঞ্জের সিরাজদিখানে প্লাস্টিক শিল্পনগরী স্থাপন। 7টি প্রকল্প আমরা অনুমোদন পেয়েছি। এই প্রকল্পগুলোর প্রাকলিত ব্যয় হচ্ছে 2037 কোটি টাকা। সরকারের দায়িত্ব হচ্ছে এই দেশের ধনী দরিদ্র সকল মানুষকে সুপেয় পানি সরবরাহ করা। এই প্রকল্পটি যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে আমরা প্রায় দেশের 88% মানুষকে আমরা সুপেয় পানি সরবরাহের আওতায় নিয়ে আসতে পারবো।
বাণিজ্য সম্প্রসারণে বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথা বলা হলেও অনেক ক্ষেত্রেই অযৌক্তিকভাবে কর আরোপ করা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ডক্টর মশিউর রহমান। মঙ্গলবার রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ডিসিসিআই এর মিলনায়তনে বাণিজ্য সম্প্রসারণে বাধা ও সুযোগ শীর্ষক এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি। এ সময় সৎ ব্যবসায়ীদের সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ডক্টর নজিবুর রহমান। সভায় ফায়ার সেফটি নিশ্চিত করতে প্রয়োজনীয় উপকরণ আমদানির ক্ষেত্রে শুল্ক ও করমুক্ত সুবিধা দাবি করেন ব্যবসায়ীরা। ট্রেড ফ্যাসিলিটেশন জাতীয় রাজস্ব বোর্ডের আঙ্গিক থেকে হচ্ছে যে আমরা বৈধ বাণিজ্যকে সব ধরনের সহায়তা দেব। কোনো অবৈধ বাণিজ্য, ইনফর্মাল ট্রেড বা স্মাগলিং যেগুলো হবে, এগুলার বিরুদ্ধে আমাদের অবস্থান খুবই কঠোর। ট্রেড ফ্যাসিলিটেশন এটাকে রাজস্বমুখী না করে বাণিজ্যমুখী করা, শিল্প বিনিয়োগমুখী করা, তাহলে বোধহয় এটা অধিকতর কাজ করবে। কিন্তু ট্যাক্স আদায়ের যে দায়িত্ব সেটা তো তাদেরই থাকছে, এবং অনেক সময় দেখা যাবে যে পরিমাণে ট্যাক্স কমানো দরকার আমরা ইমিডিয়েটলি সেই পরিমাণ ট্যাক্স কমাতে পারছি না। সেখানে একটা কম্প্রোমাইজে গভর্নমেন্টকে আসতে হবে। বাংলাদেশ ও ভুটানের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে দুই দেশের সচিব পর্যায়ের বৈঠক হয়েছে। মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি ভবনে বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট BFTI এর মিলনায়তনে 2 দিনব্যাপী এই বৈঠক শুরু হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে সিনিয়র বাণিজ্য সচিব মোহাম্মদ হেদায়েতুল্লাহ আল মামুন ও ভুটানের পক্ষে সে দেশের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব দাশো ইয়েশি ওয়াংদি নেতৃত্ব দেন। বৈঠকে ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানি, পর্যটন শিল্পের প্রসার সহ দুই দেশের মধ্যকার বাণিজ্য সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। আয়েশা মেমোরিয়াল হাসপাতালের নাম পরিবর্তন করে ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল হিসেবে ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার রাজধানীর মহাখালীর রাওয়া কনভেনশন হলে এ উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে হাসপাতালের নতুন নামের পাশাপাশি ইউনিভার্সাল মেডিকেল কলেজ ও ইউনিভার্সাল নার্সিং ইনস্টিটিউটের নামও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী। এ সময় উপস্থিত ছিলেন ইউনিভার্সাল মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার আশিস কুমার চক্রবর্তী সহ অন্যরা। অনাকাঙ্ক্ষিত রোগ ব্যাধি নিয়ন্ত্রণে নতুন উদ্ভাবিত টিকা প্রযুক্তি শীর্ষক সেমিনার ও ভেক্টোমিউন ND টিকার উদ্বোধন হয়েছে। মঙ্গলবার গুলশানের একটি হোটেলে এই উপলক্ষে সেমিনারের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন মৎস্য ও পশু সম্পদ দপ্তরের মহাব্যবস্থাপক অজয় কুমার রায়। এসিআই অ্যানিমেল হেলথ সাথে ও গবাদি পশুর রোগ নিয়ন্ত্রণে বিশ্ব অর্থনীতির বর্তমান সংকট এবং এই সমস্যার সমাধানে করণীয় বিষয়ে বিভিন্ন মন্তব্য করে পূর্বাভাস দিয়েছেন বিশ্বের বিশিষ্ট অর্থনীতিবিদরা। কেউ কেউ বলছেন চীনের ধীরগতির কারণে সবচেয়ে বেশি বেগ পেতে হবে এশিয়াকে, আর ইউরোপকে অভিবাসী সংকট সমাধান করা না গেলে এর নেতিবাচক ফল ভোগ করতে হবে সব দেশের অর্থনীতিকেই। ইউরোপের মন্দা, চীনের ধীরগতি, ফেডের সুদের হার বাড়ানো নিয়ে দোটানা, জ্বালানির বাজারে অস্থিরতা, অভিবাসী সংকট আর সবশেষ প্যারিসে সন্ত্রাসী হামলায় শেয়ার বাজারের দরপতন, সব মিলিয়ে চলতি বছরের নভেম্বর পর্যন্ত অস্থিরতার মধ্যেই রয়েছে বিশ্ব অর্থনীতি। তাই মন্দাক্রান্ত আর অভিবাসী সংকটে জর্জরিত বিশ্ব অর্থনীতির আগামী বছরের অবস্থা কেমন হবে সে বিষয়ে শঙ্কা প্রকাশ করেছেন শীর্ষস্থানীয় অর্থনীতিবিদরা। মর্গান স্ট্যানলির বাজার বিশ্লেষক রাচির শর্মার আশঙ্কা, চীনের কারণে বিশ্ব অর্থনীতিকে আবারও ধসের মুখে পড়তে হবে। অন্যদিকে ইউরোপের অভিবাসী সমস্যাকে গোটা বিশ্বের জন্যই হুমকি হিসেবে দেখছেন বেজেমার ট্রাস্টের অর্থনীতিবিদ রেবেকা প্যাটারসন। আর এসব সমস্যা সমাধানে ফেডের সুদের হার বাড়ানোকে উপায় হিসেবে দেখছেন মর্গান স্ট্যানলির নির্বাহী পরিচালক জিম ক্যারন। তবে জ্বালানির বাজারে স্থিতিশীলতা ফিরে আসাকেও সমান গুরুত্ব দিচ্ছেন বার্কলেস ক্যাপিটালের ভাইস চেয়ারম্যান বারবারা ব্রায়ান। এদিকে জেপি মর্গানের মুদ্রাবাজার বিশ্লেষক টুলিও ভেরা চিন্তিত উত্তর আমেরিকার অর্থনীতির অবস্থা নিয়ে। এত শঙ্কাকে উড়িয়ে দিয়ে চীনের অর্থনীতিবিদরা বলছেন 2016 সাল জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস কমালেও দেশটির শ্রমবাজার শক্তিশালী হয় স্থিতিশীল থাকবে চাকরির বাজার এবং উৎপাদন খাতে বিনিয়োগ। তবে ফেড কিংবা ইসিবি এ দুই ব্যাংকের যে কোনো একটি সুদের হার বাড়ানোর মতো পরিস্থিতির সৃষ্টি হবে বলেও আশঙ্কা করছেন তারা। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ।
চলতি বছরের তৃতীয় প্রান্তিকে ভারতের জিডিপি প্রবৃদ্ধি বেড়ে দাঁড়িয়েছে 7.4%, যা দ্বিতীয় প্রান্তিকে ছিল 7%। অভ্যন্তরীণ চাহিদা ও উৎপাদন খাতে গতিশীলতা বেড়ে যাওয়ার এই প্রবৃদ্ধি অর্জন সম্ভব হবে বলে মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। এছাড়াও ভোগ্যপণ্যের দাম কমে যাওয়ার পাশাপাশি স্বর্ণ ও জ্বালানি তেলের দরপতন ইতিবাচক প্রভাব ফেলেছে দেশটির অর্থনীতিতে। এমন পরিস্থিতিতে সুদের হার নিয়ে নতুন করে ভাবছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। গেল মাসেই 0.5% সুদের হার কমিয়েছে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া RBI। মূল্যস্ফীতি কমে যাওয়ায় অর্থনীতি চাঙ্গা রাখতে চলতি বছরে এখনো পর্যন্ত 4 দফায় সুদের হার কমিয়েছে ভারত। তুরস্কের খাদ্যপণ্য এবং পর্যটন খাতে রাশিয়া যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তাতে আঙ্কারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। রুশ যুদ্ধবিমান ভূপাতিতের ঘটনায় তুরস্কের উপর রাশিয়া অর্থনৈতিক নিষেধাজ্ঞার পর এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। রাশিয়াকেই সবচেয়ে বেশি পণ্য রপ্তানি করে আঙ্কারা, কিন্তু নিষেধাজ্ঞার কারণে এখন রুশ সীমান্তে আটকে আছে তুরস্কের পণ্যবাহী 1250টি ট্রাক। এই কারণে ইউরোপে পণ্য রপ্তানির বিকল্প বাজার খুঁজছে তুরস্ক। অন্যদিকে এশিয়ার বাজার ধরার চেষ্টা করছে ক্রেমলিন। এছাড়াও রাশিয়ার প্রাকৃতিক গ্যাসের উপর নির্ভরশীল তুরস্কের বেশিরভাগ শিল্প কারখানা, আর তাই রাশিয়া গ্যাস সরবরাহ বন্ধ করলে বিপুল ক্ষতির মুখে পড়তে হতে পারে আঙ্কারাকে। গেল নভেম্বরে চীনে উৎপাদন খাতের ক্রয় ব্যবস্থাপনা সূচক 0.2% কমে দাঁড়িয়েছে 49.6%। আর এই জন্য অভ্যন্তরীণ ও চীনের বাইরে পণ্যের চাহিদা কমে যাওয়াকেই দায়ী করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। সম্প্রতি তথ্য জানিয়েছে চীনের পরিসংখ্যান অধিদপ্তর। এছাড়াও গেল মাসে চীনের কারখানাগুলোতে পণ্যের উৎপাদন ও কাঁচামাল কেনার হারও কমেছে। এতে করে চলতি মাসেও কারখানার উৎপাদন খাতে নেতিবাচক প্রভাবের আশঙ্কা করছেন বিশ্লেষকরা। তবে ইতিবাচক অবস্থানে রয়েছে দেশটির উৎপাদন খাত বহির্ভূত ক্রয় ব্যবস্থাপনা সূচক। নভেম্বরে 0.5% বেড়ে এই সূচক দাঁড়িয়েছে 53.6%। এয়ারক্রাফট কর্পোরেশন অব চায়না কোমাকের তৈরি যাত্রীবাহী বিমান প্রথমবারের মতো সরবরাহ করা হয়েছে চীনের স্থানীয় চেংডু এয়ারলাইন্সকে। ARJ-21 মডেলের এই বিমানটি দেশের অভ্যন্তরীণ বিভিন্ন রুটে চলাচল করবে। 2 ইঞ্জিন চালিত 90 সিটের এই বিমানটির বেশ চাহিদাও রয়েছে চীনের বাজারে। এখন পর্যন্ত 19টি এয়ারলাইন্সের কাছ থেকে 300টি বিমানের বিক্রয়াদেশ পেয়েছে কোমাক। প্রত্যাশা করা হচ্ছে বিমানটি এশিয়ার বাজারে বোয়িং এবং এয়ারবাসের প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়াবে। দর্শক, এবার জানিয়ে দিচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির লেনদেন পরিস্থিতির খবরাখবর। চলে যাচ্ছে ডিএসসির অফিসিয়াল ওয়েবসাইট dsabd.org তে। দর্শক, দেখতে পাচ্ছি যে গত দিনের যে ডিএসসিতে যে লেনদেন পরিস্থিতি ছিল সেটি কিন্তু বেশ ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়েই লেনদেন শেষ করেছিল ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসি। কিন্তু আজ একই রকম পরিস্থিতি আমরা লক্ষ্য করছি গত দিনের মতোই, অর্থাৎ সেই ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে সকাল থেকে কিন্তু লেনদেন শুরু হয়েছে। এখন পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির যে 3টি সূচক, ডিএসসির প্রধান সূচক এক্স, সরিয়া সূচক যে এস এবং ডিএসসির যে বাছাই সূচক 30 ইন্ডেক্স, সেটিও কিন্তু 3টি সূচকই ঊর্ধ্বমুখী। দেখতে পাচ্ছি যে 17 পয়েন্ট বেড়ে ডিএসসির প্রধান সূচক এক্স, সেটি 4639 পয়েন্টে অবস্থান করছে। 3 পয়েন্ট বেড়েছে ডিএসসির সরিয়া ইন্ডেক্স এস এর, অর্থাৎ এটি এখন অবস্থান করছে 1119 পয়েন্টে, এবং ডিএসসির যে বাছাই সূচক 30 ইন্ডেক্স, সেটি 7 পয়েন্ট বেড়ে 1762 পয়েন্টে অবস্থান করছে। এখন পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসিতে 116 কোটি টাকার লেনদেন হয়েছে। এর মধ্যে 164টি কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দাম বেড়েছে, কমেছে 47টি কোম্পানির, এবং অপরিবর্তিত রয়েছে 49টি কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দাম। আমরা যদি গ্রাফিক্যাল যেই চিত্রটি ডিএসসির লেনদেনের রয়েছে সেটি যদি দেখি, সকাল 10:30টায় লেনদেন শুরুর পর থেকেই কিন্তু ক্রমান্বয়ে বাড়তে থাকে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির লেনদেনের সূচক। পরবর্তীতে বেলা 10:40 গিয়ে কিন্তু সেটি কিছুটা কমের দিকে যায়, এবং পরে স্থিতিশীল অবস্থানে থাকলেও, কমের দিক থেকে স্থিতিশীল অবস্থানে থাকলেও বেলা 11টা বাজার পর কিন্তু সেটি আবারও ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন চালু রাখে। এখন পর্যন্ত
পর্যন্ত যেটি হচ্ছে যে সেই ঊর্ধ্বমুখী প্রবণতা এখনো ধরে রেখেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই। তো আমরা শীর্ষ 20-এর যে কোম্পানিগুলো আজকে রয়েছে অবস্থান করে নিয়েছে সেই কোম্পানিগুলোর খবর যদি আমরা জানি তাহলে দেখতে পাচ্ছি যে বিএক্স ফার্মা রয়েছে শীর্ষ 20-এর 1 নম্বর স্থানে 80 টাকা 20 পয়সা দর নিয়ে। 80 টাকা 70 পয়সা ছিল সর্বোচ্চ লেনদেন মূল্য এবং 79 টাকা 90 পয়সা দেখতে পাচ্ছি সর্বনিম্ন লেনদেন মূল্য। গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল 79 টাকা 50 পয়সা। ডেল্টা লাইফ রয়েছে 113 টাকা 10 পয়সা দর নিয়ে শীর্ষ 20-এর 2 নম্বর স্থানে। 113 টাকা 80 পয়সা ছিল সর্বোচ্চ দর, 108 টাকা 20 পয়সা ছিল সর্বনিম্ন দর এবং গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল 108 টাকা 90 পয়সা। এটি সল্ট এটি লিমিটেড এটি রয়েছে 90 টাকা দর নিয়ে 3 নম্বর স্থানে, 91 টাকা 40 পয়সা সর্বোচ্চ দর, 89 টাকা 90 পয়সা দেখতে পাচ্ছি সর্বনিম্ন দর এবং গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল 89 টাকা। 4 নম্বর স্থানে রয়েছে ইফাদ অটোস 107 টাকা 90 পয়সা দর নিয়ে। গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল এই কোম্পানিটির অর্থাৎ ইফাদ অটোসের 107 টাকা 30 পয়সা, কিন্তু আজকে সর্বনিম্ন লেনদেন মূল্য 107 টাকা 70 পয়সা এবং 108 টাকা 60 পয়সা সর্বোচ্চ লেনদেন মূল্য। শীর্ষ 20-এর 5 নম্বর স্থানে 6 টাকা 90 পয়সা দর নিয়ে অবস্থান করছে যে কোম্পানিটি, সেটি হচ্ছে LR গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড 1। এই কোম্পানি রয়েছে শীর্ষ 20-এর 5 নম্বর স্থানে। সর্বোচ্চ লেনদেন মূল্য দেখতে পাচ্ছি 7 টাকা 20 পয়সা এবং 6 টাকা 70 পয়সা সর্বনিম্ন লেনদেন মূল্য। গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল 6 টাকা 40 পয়সা। বিএসআরএম স্টিল রয়েছে 6 নম্বর স্থানে 97 টাকা 80 পয়সা দর নিয়ে। 98 টাকা 50 পয়সা সর্বোচ্চ দর, 96 টাকা 70 পয়সা সর্বনিম্ন দর এবং গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল বিএসআরএম স্টিলের 97 টাকা। ফার্স্ট সিমেন্ট 7 নম্বর স্থানে অবস্থান করছে 32 টাকা 80 পয়সা দর নিয়ে, 32 টাকা 90 পয়সা সর্বোচ্চ দর, 32 টাকা 30 পয়সা সর্বনিম্ন দর এবং গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল 32 টাকা। 8 নম্বর স্থানে 34 টাকা 60 পয়সা দর নিয়ে অবস্থান করছে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড। শীর্ষ 20-এর 8 নম্বর স্থানে অবস্থান করছে এই কোম্পানিটি। দেখতে পাচ্ছি যে 34 টাকা 70 পয়সা সর্বোচ্চ দর, 34 টাকা সর্বনিম্ন এবং গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল 33 টাকা 90 পয়সা। কাশিম ড্রাইসেল রয়েছে 9 নম্বর স্থানে 115 টাকা দর নিয়ে, 116 টাকা 40 পয়সা সর্বোচ্চ দর এবং 113 টাকা 50 পয়সা সর্বনিম্ন দর। গতকালের সর্বশেষ লেনদেন মূল্য 111 টাকা 90 পয়সা। 10 নম্বর স্থানে রয়েছে আমান ফিড 48 টাকা 50 পয়সা দর নিয়ে, 48 টাকা 90 পয়সা সর্বোচ্চ এবং 48 টাকা 30 পয়সা সর্বনিম্ন লেনদেন মূল্য। গতকালের সর্বশেষ লেনদেন মূল্য 48 টাকা 20 পয়সা। বিডি থাই রয়েছে 11 নম্বর স্থানে 33 টাকা 90 পয়সা দর নিয়ে, 34 টাকা 20 পয়সা সর্বোচ্চ দর, 33 টাকা 60 পয়সা সর্বনিম্ন এবং গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল 33 টাকা 50 পয়সা। আরএসআরএম স্টিল এটি 12 নম্বর স্থানে অবস্থান করছে 53 টাকা 80 পয়সা দর নিয়ে, 54 টাকা 70 পয়সা সর্বোচ্চ, 53 টাকা 70 পয়সা সর্বনিম্ন এবং গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল আরএসআরএম স্টিলের 53 টাকা 60 পয়সা। 13 নম্বর স্থানে অবস্থান করছে 72 টাকা 50 পয়সা দর নিয়ে যে কোম্পানিটি এএফসি এগ্রো বায়োটেক লিমিটেড। এই কোম্পানিটি রয়েছে 13 নম্বর স্থানে 72 টাকা 50 পয়সা সর্বোচ্চ দর, 71 টাকা 90 পয়সা সর্বনিম্ন দর এবং গতকালের সর্বশেষ লেনদেন মধ্যে দেখতে পাচ্ছি 71 টাকা 70 পয়সা। 14 নম্বর স্থানে 57 টাকা 40 পয়সা দর নিয়ে অবস্থান করছে এমিরেল্ট ওয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এই কোম্পানিটির দেখতে পাচ্ছি যে 57 টাকা 70 পয়সা সর্বোচ্চ দর, 57 টাকা 10 পয়সা সর্বনিম্ন এবং গতকালের সর্বশেষ লেনদেন মূল্য রয়েছে 56 টাকা 90 পয়সা। অ্যাক্টিভ ফাইন এটি রয়েছে 15তম স্থানে শীর্ষ 20-এর 59 টাকা দর নিয়ে, 59 টাকা 10 পয়সা সর্বোচ্চ দর এবং 58 টাকা 70 পয়সা সর্বনিম্ন। গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল 58 টাকা 50 পয়সা। সাইব পাওয়ার এটি রয়েছে 72 টাকা 30 পয়সা দর নিয়ে 16তম স্থানে, 72 টাকা 60 পয়সা সর্বোচ্চ দর, 72 টাকা 20 পয়সা সর্বনিম্ন এবং গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল 72 টাকা 10 পয়সা। 17তম স্থানে অবস্থান করছে 39 টাকা 70 পয়সা দর নিয়ে যে কোম্পানিটি অলিম্পিক অ্যাক্সেসরিজ লিমিটেড। এটি এখন পর্যন্ত 39 টাকা 90 পয়সা পর্যন্ত সর্বোচ্চ লেনদেন দেখতে পাচ্ছি প্রতিটি শেয়ারের এবং 38 টাকা 50 পয়সা পর্যন্ত কিন্তু দর নেমে গিয়েছিল। 38 টাকা 20 পয়সা ছিল গতকালের সর্বশেষ লেনদেন মূল্য। আর 18তম স্থানে যে কোম্পানিটি অ্যাটলাস বাংলাদেশ, এটি এখন পর্যন্ত 150 টাকা 50 পয়সা দরের লেনদেন করছে। 150 টাকা 50 পয়সা, 152 টাকা 50 পয়সা দেখতে পাচ্ছি সর্বোচ্চ দর, 146 টাকা সর্বনিম্ন এবং 144 টাকা 20 পয়সা সর্বনিম্ন লেনদেন মূল্য। গতকালের সর্বশেষ লেনদেন মূল্য। জিপি রয়েছে গ্রামীণ ফোন 271 টাকা 40 পয়সা দর নিয়ে শীর্ষ 20-এর 19তম স্থানে এবং 275 টাকা 70 পয়সা দেখতে পাচ্ছি সর্বোচ্চ দর, 270 টাকা সর্বনিম্ন এবং 269 টাকা 90 পয়সা সর্বনিম্ন দর। তিতাস গ্যাস শীর্ষ 20-এর 20
নম্বর স্থানে অবস্থান করছে 52 টাকা 60 পয়সা দর নিয়ে, 52 টাকা 90 পয়সা সর্বোচ্চ, 52 টাকা 10 পয়সা সর্বনিম্ন এবং গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল 53 টাকা 10 পয়সা। আজকে টপ লুজার যে কোম্পানিগুলো গতকালে রয়েছে, জনতা ইন্স্যুরেন্স, সেটি আমরা দেখতে পাচ্ছি শীর্ষ যে লুজার 10টি কোম্পানির মধ্যে 1 নম্বর স্থানে। 2 নম্বর স্থানে আমরা দেখতে পাচ্ছি টপ লুজার কোম্পানিগুলোর 2 নম্বর স্থানে ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্ক দেখতে পাচ্ছি 2 নম্বর স্থানে। 3 নম্বর স্থানে রয়েছে টপ লুজারের প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, এটি বিমা খাতের প্রতিষ্ঠান 3 নম্বর স্থানে অবস্থান করছে। 4 নম্বর স্থানে আমরা দেখতে পাচ্ছি খাদ্য পণ্যের একটি প্রতিষ্ঠান রহিমা ফুড, এটি টপ লুজারের 4 নম্বর স্থান অবস্থান করে নিয়েছে এবং 5 নম্বর স্থানে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি LR গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড, এটি রয়েছে টপ লুজারের 5টি আপনাদের খবর জানিয়ে দিলাম। আরেকবার যদি সূচকের অবস্থানটি জানাই তাহলে দেখতে পাচ্ছি যে সূচকের প্রায় একই রকম, কোনো পরিবর্তন নেই। শুরুতে যেমনটি বলেছিলাম একই রকম অবস্থানে অবস্থান করছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির 3টি সূচক। দর্শক, এই ছিল মোটামুটি আমার হাতে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসি এর সবশেষ খবরাখবর। আমরা আবারও জানিয়ে দিচ্ছি বাণিজ্যের শিরোনামগুলো। ফুরিয়ে চলছে টঙ্গী শিল্প এলাকার অধিকাংশ কারখানা, জমি নিয়েও অনেকে গড়ে তোলেন স্থাপনা, শর্ত ভাঙলে বরাদ্দ বাতিলের পরিকল্পনা সরকারের। সমুদ্র উপকূলীয় এলাকা কাজে লাগাতে চট্টগ্রামের আনোয়ারায় হচ্ছে বিশেষ অর্থনৈতিক অঞ্চল, ভারী শিল্প স্থাপনে বিদেশি বিনিয়োগের তাগিদ ব্যবসায়ীদের। এবং নিয়মিত অভিযান ও নানা পদক্ষেপের পরও দখলমুক্ত হচ্ছে না রাজধানীর আশপাশের নদীগুলো, প্রশাসনের দুর্বলতা ও ব্যর্থতাকে দায়ী করছেন পরিবেশবিদরা। দর্শক, এই ছিল সময় বাণিজ্যের। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।